স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ইমরান। মাত্র 12 দিনের মাথায়, 12 দিনের আন্দোলনের মাথায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তিনি উড়োজাহাজে করে পালাতে বাধ্য হলেন। এই বিষয়ে যদি আমাদেরকে একটু আমরা জানান। আসলে বলছি 12 দিনের মাথায়, কিন্তু আপনি জানেন যে সিরিয়ার যে গৃহযুদ্ধ সেটি 2011 সাল থেকে চলছে। মূলত 2011 সালের যদি বিক্ষোভটি কী নিয়ে আপনি যদি জেনে থাকেন, যে একেবারে বেকার যেই তরুণরা ছিল তারা মূলত চাকরির দাবিতে বিক্ষোভ করেছিল সরকারের বিরুদ্ধে, আসাদ সরকারের বিরুদ্ধে, বাশার আল আসাদ। সেই বাশার আল আসাদ সরকার তরুণদের বিক্ষোভ দমানোর জন্য এমন কোনো পন্থা নেই তারা নেয়নি। অর্থাৎ তারা বেসামরিক মানুষদেরকে মারতে মারতে সেই সংখ্যাটি ইমদাদ নিয়ে গেছে 5 লাখের মতো। অর্থাৎ 2011 থেকে 2024 সাল পর্যন্ত যে গৃহযুদ্ধ হয়েছে সেখানে কয়েক লাখ মানুষ, সিরিয়ার কয়েক লাখ মানুষ মারা গেছেন এবং 3 লাখ, 3.5 লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যারা তুরস্ক সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা আশ্রয় নিতে বা শরণার্থী হতে বাধ্য হয়েছে। তাহলে কি 2011 সালের আগে, উনি তো বাশার আল আসাদ তো 2000 সাল থেকে 2000 সাল থেকে ক্ষমতায় 24 বছরের ওনার শাসন আমল, তাহলে 11 সাল থেকে আন্দোলনটা মূলত 11 সাল থেকে এই আন্দোলন। তারপরে কিন্তু 2016 সালে গিয়ে সেই আন্দোলন বিভিন্ন দেশের সমর্থন নিয়ে তিনি সেই আন্দোলন কিছুটা দমাতে পেরেছিলেন 2016 পর্যন্ত। এরপর আবার স্থিমিত ছিল, আবার হঠাৎ করে 12 দিনের মাথায়। সেই প্রসঙ্গে আমরা আসবো। সবশেষ একটু ঘটনাগুলো আমরা দেখে আসি যে আসাদ সরকারের পালানোর পর এখন পর্যন্ত সিরিয়ার কী পরিস্থিতি। রোববার তিনি একটি ব্যক্তিগত বিমানে করে পালিয়ে গেছেন বলে আমরা জানতে পেরেছি। 12 দিনে সিরিয়ার নিয়ন্ত্রণে হায়াত তাহরির আল শাম, যেটি হঠাৎ করে আমরা এই সাম্প্রতিক সময়ে শুনছি, যেটির নেতৃত্বে আছেন আল কায়দার সাবেক আল কায়দার সদস্য আল জোলানি, যেটি আপনারা এর মধ্যে শুনেছেন। সিরিয়ায় 50 বছরের স্বৈরশাসনের অবসান। বাংলাদেশের স্বাধীনতা 1971 সালে, ঠিক একইভাবে 1971 সাল থেকে 2000 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন বর্তমান যিনি ক্ষমতাচ্যুত হলেন বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ। তিনি কিন্তু 2000 সাল পর্যন্ত 29 বছর শাসন করেছেন। তিনিই মারা যাওয়ার পর মূলত 2000 সালে ক্ষমতা ভার নেয় বাশার আল আসাদ। এরপর থেকে তিনি শাসন করে আসছিলেন। ব্যক্তিগত বিমানে করে সিরিয়া পালিয়েছেন আসাদ, যেটি আমরা বলছি, কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যমে বলা হচ্ছে আসাদ সরকারের বিমানটি ক্র্যাশ করেছে। এটি এখন পর্যন্ত শোনা যাচ্ছে, কিন্তু নিশ্চিত করা হয়নি। বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সেটি কেউ হয়তো বা ভূপাতিত করেছে, এমনও খবর বলা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এটি নিশ্চিত করা যায়নি। এছাড়া সিরীয় সেনাবাহিনীর কৌশলগত অবস্থান খেয়াল করুন ইমদাদ। সিরীয় সেনাবাহিনী মূলত আসাদ সরকারের বাহিনী হওয়ার কথা, কিন্তু এরপরও সিরীয় যে সেনাবাহিনী সেটি কিন্তু বর্তমানে কৌশলগত একটি অবস্থান নিয়েছে। তারা বলছে তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে বিদ্রোহীরা দখল নেওয়ার পরও। তার মানে সেনাবাহিনী কিন্তু এখন পর্যন্ত তাদের অবস্থান পরিষ্কার করেনি যে আসাদ সরকার পালিয়েছে কিংবা তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। আনুষ্ঠানিকভাবে এমন কোনো বিবৃতি এখন পর্যন্ত প্রধানমন্ত্রীও বলেছেন যে পরবর্তী সরকারকে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। এবং এইচটিএস এর পক্ষ থেকে বা হায়াত তাহরির আল শামের পক্ষ থেকে বলা হচ্ছে তারা নতুন যুগের সূচনা করেছে। তারা এখন থেকে কোনোভাবেই যে প্রতিশোধমূলক কর্মকাণ্ড, অর্থাৎ তাদের উপর গত এক যুগের বেশি সময় ধরে যেই দমন পীড়ন হয়েছে, নিপীড়ন হয়েছে, তারা সেই ধরনের কোনোভাবেই বলছে যে তারা প্রতিশোধ নেবে না। যে কারণে আসলে এখন নতুন করে পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেটি এখনও দেখার বিষয়। কিন্তু আমরা গত 12 দিন আগে যখন হঠাৎ করেই মূলত এই আন্দোলনটি শুরু হয়, অর্থাৎ বিদ্রোহটি শুরু হয়, সেটির বিষয়ে কিন্তু আসলে বিশ্ববাসীর নজরে আসে যে হঠাৎ করে কীভাবে আসলে একের পর এক অঞ্চল তারা দখল করে নিচ্ছে। প্রথমে দেখলাম আমরা আলেপ্পোর পরে হোম দেখলাম, হোমসের পরে তারা একের পর একেবারে দামেস্কের দ্বারপ্রান্তে চলে আসে। সেটাই আসলে একটা বড় বিষয়। তার বাবাও আসলে তার বাবাকে আসলে স্বৈরশাসক ছিল, দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। বাবা হাফিজ আল আসাদ তিনিও কিন্তু স্বৈরশাসক ছিলেন ইমদাদ। কারণ 1966 সালে যখন তার বাবার, অর্থাৎ যে রাজনৈতিক দলটি বাথ পার্টি, সেই বাথ পার্টি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তখনকার সরকারকে হটিয়ে তারা তখন ক্ষমতায় আসে। এবং তার বাবা হাফিজ আল আসাদ 1966 সালে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। খেয়াল করুন ইমদাদ, তিনি 66 সালে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। 71 সালে যখন আবারও তার যে রাজনৈতিক গুরু, তখন যিনি প্রেসিডেন্ট ছিলেন, তাকে আবার 1971 সালে তিনি অভ্যুত্থান করেন। তিনি আবার তখন পাল্টা অভ্যুত্থান করে তিনি হয়ে যান প্রেসিডেন্ট। সেই যে 1971 সাল থেকে শুরু একেবারে 2000 সাল পর্যন্ত তিনি স্বৈরশাসন চালিয়েছেন, এমনটাই দাবি করা হচ্ছে। তার কারণ হিসেবে বলা হচ্ছে যে তিনি সিরীয় মানুষের, জনসাধারণ যে আশা আকাঙ্ক্ষা, সেই বিষয়গুলো কিন্তু খুব বেশি প্রাধান্য দেননি। এমনকি উপসাগরীয় যুদ্ধের সময়ও তিনি জনগণের আকাঙ্ক্ষাকে ছাড়িয়ে গিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছেন। যে কারণে আসলে একেবারে তার বাবার হাত ধরে গত 2 যুগে বাশার আল আসাদও কিন্তু স্বৈরশাসন চালিয়েছেন, এমনটাই দাবি করা হয়। দীর্ঘদিনের আসলে গৃহযুদ্ধ বলি আর
সশস্ত্র গোষ্ঠী বলি, যেটাই বলি, জাতিগত যুদ্ধ, যেটাই আমরা বলি আসলে, কিন্তু এই যে বিজয়টা হলো, বিজয়ী হওয়ার পরে সিরিয়ার যে মানুষ, সিরিয়ার তারা- মানুষের আমরা উচ্ছ্বাস, আমরা একটু দর্শকদের দেখাতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি এটি সিরিয়ার ছবি। সিরিয়ার মানুষ কতটা আসলে উচ্ছ্বসিত। দীর্ঘ প্রায় 2 যুগের মতো সময় তারা স্বৈর শাসনের অধীনে ছিল এবং তারা বারবার আন্দোলন করেছে, বারবার তারা সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে। সেখানে বহু পক্ষ কিন্তু জড়িয়ে পড়েছে, এরপরও তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু নীরবে এক ধরনের চালিয়ে গেছে। আপনি জানেন যে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠী কিন্তু এখানে জড়িত, যে কারণে আসলে এত দিন সময় লেগেছে। আমরা বলছি 12 দিনে মাত্র স্বৈরশাসনের পতন হয়েছে, আসলে কিন্তু 12 দিন না, সেখানে অনেক দিনের অনেক, দেখেন আপনি, অনেকগুলো গোষ্ঠীর ত্যাগ তিতিক্ষা রয়েছে এবং সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি কিন্তু বলে দিচ্ছে যে তারা আসলে এই দিনটির জন্য কত দিন ধরে, কত বছর ধরে তারা আসলে মুখিয়েছিল। ইমদাদ, এবং অপেক্ষা করছিলেন, কিন্তু তাদের বর্তমান অবস্থাটা কি হবে এটা একটা ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে যে সশস্ত্র গোষ্ঠী তো অনেকগুলো গোষ্ঠী ছিল, যেহেতু গৃহযুদ্ধ ছিল, দলে দলে ভাগ হয়ে তারা যুদ্ধ করেছে এবং বিভিন্ন দেশ এখানে এটা- জড়িয়ে পড়েছে। জড়িয়ে আসলে সেটি পড়েছে। এখন নতুন করে আসলে দেখার বিষয় যে এমনিতেই আপনি জানেন যে মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে আছে। আমরা একটু দেখে আসি যে আসলে মধ্যপ্রাচ্যের পরবর্তী পরিস্থিতি আসলে কি হতে পারে, কারণ সিরিয়ায় যখন আসাদ সরকারের পতন হচ্ছে তখন বিশ্ব রাজনীতিও নিশ্চয়ই পরিবর্তিত হবে। মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতির নতুন মেরুকরণ হতে পারে এমনটা ধারণা করা হচ্ছে এবং মধ্যপ্রাচ্যে প্রভাব কমতে পারে ইরান এবং রাশিয়ার। আপনি জানেন যে গত 8 বছর ধরে 2016 সালের পর থেকে 24 সাল পর্যন্ত যদি বলি, ইরান এবং রাশিয়ার একেবারে একনিষ্ঠ মদতের কারণেই কিন্তু আসাদ সরকার টিকে ছিল। আপনি জানেন 2016 সালে যখন পুতিন বাহিনী বিমান হামলা চালিয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে যখন দমন পীড়ন চালায়, তখন কিন্তু কিছুটা উঠে দাঁড়ায় এবং তাদের হারানো অঞ্চলগুলো আসাদ সরকার আবারও নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এবং একইভাবে ইরান তাদের সমর্থিত যেই হিজবুল্লাহ গোষ্ঠী রয়েছে, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী, সেই হিজবুল্লাহ গোষ্ঠীর কারণেই তারা এতদিন টিকে ছিল। কিন্তু এখন তো হঠাৎ করে তারা দমে গেল কেন? আপনি জানেন যে ইসরায়েলে যে যুদ্ধ চলছে গাজার সঙ্গে, সেখানে সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে লেবাননের হিজবুল্লাহর শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু কয়েকজন মারা গেছে, যে কারণে হিজবুল্লাহ তাদের যে সেনা তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে সিরিয়া থেকে, যে কারণে কিন্তু আসাদ সরকার বেকায়দায় পড়েছে। তাই এখন ইরান এবং রাশিয়ার প্রভাব মধ্যপ্রাচ্যে নতুন করে কেমন হবে সেটিও এখন নতুন করে প্রশ্ন দেখা দিচ্ছে। এবং পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো গতকাল পর্যন্ত তারা বলছে যে ট্রাম্প কিন্তু জানেন যে ক্ষমতায় আসছে, তিনি বলেছেন যে দিস ইজ নট মাই কাপ অফ টি, অর্থাৎ এটি তার বিষয় না। কখনোই সিরিয়া তাদের বন্ধু ছিল না, তাদেরকে তাদের মতো করে তারা আসলে কখনো দেখেওনি, যে কারণে বলছে সিরিয়া যুদ্ধ তাদের না, তবুও তারা এটি পর্যবেক্ষণ করছে, তবে সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এবং সবশেষ তাদের যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো, বিশেষ করে তুরস্ক, আপনি জানেন যে কুর্দি যে অধ্যুষিত যোদ্ধারা রয়েছে, সেই সব বিষয় কিন্তু নতুন করে এখন মেরুকরণ রয়েছে। সামনে আসলে দেখার বিষয় আসলে সামনে কি হতে যাচ্ছে, এই বিদ্রোহী গোষ্ঠীটি আসলে তারা কিভাবে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, সেটাই আসলে এখন দেখার বিষয়। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। সিরিয়ায় 24 বছরের স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয়েছে। তিনি উড়োজাহাজে করে সিরিয়া থেকে পালিয়ে গেছেন। সে বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী ওমর ইনান।